হেই এভরিওয়ান, অলিউডের জগতে স্বাগতম। আজ আমি তোমাদের অ্যাভাটার মুভি সিরিজের প্রথম মুভির কাহিনী শোনাবো। এই মুভিটি এখন পর্যন্ত পুরো পৃথিবীর সব থেকে বেশি টাকা আয় করা সিনেমা, অর্থাৎ এই সিনেমা আয়ের দিক থেকে বিশ্বের 1 নম্বর পজিশনে রয়েছে। মানে আজ থেকে 16-17 বছর আগে যে রেকর্ড করেছিল সেই রেকর্ড এখন পর্যন্ত কোনো সিনেমাই ভাঙতে পারেনি। আর একটি মজার বিষয় হলো এই সিনেমাটির পরিচালক কিন্তু জেমস ক্যামেরন, যে টাইটানিক সিনেমাটি তৈরি করেছিলেন। তো যাই হোক, দেরি না করে চলো যাওয়া যাক মুভির কাহিনীতে। হলিউড প্রেজেন্টিং অ্যাভাটার মুভিটি রিলিজ হয় 2009 সালে। তো মুভির কাহিনী শুরু হয় 2129 সাল থেকে, যেখানে দেখা যায় পৃথিবীর প্রাকৃতিক সম্পদ প্রায় শেষ হয়ে গেছে ও জনবসতি এখন কয়েক গুণ বেড়ে গেছে। আর মানুষেরা এখন বিজ্ঞানের প্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি উন্নত হয়ে গেছে, কিন্তু এখন এই পৃথিবীর সমস্ত শক্তির উৎস একরকম ভাবে শেষ হয়ে এসেছিল। সেই জন্য মানুষ এখন আনঅবটেনিয়াম নামের একটি ধাতু ব্যবহার করতে শুরু করেছে, যেটা থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়। কিন্তু এই ধাতুটা পৃথিবীতে পাওয়া যায় না, এটা শুধুমাত্র প্যান্ডোরা নামের একটি গ্রহেই পাওয়া যেত। আর তাই পৃথিবীতে আনঅবটেনিয়ামের কেজি শত কোটিতে বিক্রি হয়। আর তাই আরডিএ নামের একটা কোম্পানি প্যান্ডোরা থেকে পৃথিবীতে আনঅবটেনিয়াম নিয়ে আসার কাজ করত। তো যাই হোক, আমরা এই গল্পের প্রধান চরিত্র জেক স্যালিকে দেখি। আর সে একটি স্পেসশিপের স্লিপিং চেম্বারে ছিল। আর স্পেসশিপটিতে তার 5 বছর 9 মাস 22 দিন পর ঘুম ভাঙে, অর্থাৎ সে প্রায় 6 বছর এই স্পেসশিপের চেম্বারে ঘুমিয়েছিল। আর এখানের লক্ষ্য, সে কিন্তু একজন প্যারালাইজড পেশেন্ট। তো তাকে দেখে আমরা অবাক হই যে তাকে কেন স্পেসে পাঠানো হলো, কারণ স্পেসে তো সুস্থ স্বাভাবিক মানুষ নেওয়া উচিত। তো তখন আমাদের কিছু আগের দৃশ্য দেখানো হয়, আর তখন আমরা বুঝতে পারি যে কেন তাকে আনা হয়েছে। যে এক সময় নৌসেনা ছিল, আর একটি যুদ্ধের সময় তার পা পুরোপুরি পঙ্গু হয়ে যায়, আর তাই সে চলাচল করতে হুইল চেয়ার ব্যবহার করে। জেকের একটি যমজ ভাই ছিল যার নাম ছিল টম। আর টম একজন বিজ্ঞানী, আর টমের এই প্রজেক্টে যাওয়ার কথা ছিল। তো টমের প্রিপারেশনের পর যখন তার স্পেসে যাওয়ার সময় হয়, তখন কিছু লোকের সাথে টমের ঝামেলা হয়, আর ওই লোকেরা টমকে মেরে ফেলে। তো একদিন আরডিএ কোম্পানির দুজন লোক জেকের সঙ্গে দেখা করে, আর তাকে জানায় ওর ভাই টম এখন মারা গেছে। ওরা জ্যাককে আরও জানায় যে আরডিএ কোম্পানির তরফ থেকে টমের প্যান্ডোরা গ্রহে যাওয়ার কথা ছিল, আর ওই কোম্পানিটা আগে থেকে টমের উপরে অনেক টাকা খরচ করেছিল। আর এখন ওই কোম্পানিটা চায় টমের জায়গায় জ্যাক এই কাজটা করুক, কারণ যেহেতু টম আর জ্যাক দুজন যমজ ভাই ছিল, তাই ওদের ডিএনএ এর মধ্যে অনেক মিল ছিল। আর এই ডিএনএ এর মিল থাকার কারণে টমের কাজটা এখন শুধুমাত্র জ্যাক করতে পারবে। আর জ্যাকও এখানে পুরোপুরি রাজি হয়ে যায়, কারণ এই কাজের জন্য তাকে অনেক টাকা দেওয়া হবে, আর সে টাকা দিয়ে সে তার প্যারালাইজড পা ঠিক করাবে। এবার দেখা যায় জ্যাক এবং ওর মতন আরও অনেক সৈনিককে ক্রায়ো নামের একটি বিশাল মহাকাশযানে করে প্যান্ডোরা গ্রহে নিয়ে যাওয়া হচ্ছিল। আর পৃথিবী থেকে প্যান্ডোরা গ্রহে পৌঁছাতে এদের সবার 5 বছর 9 মাস আর 22 দিন সময় লেগে যায়। আর এই পুরো সময়টা ধরে তারা স্লিপিং চেম্বারে হাইবারনেশন নামের একটি বিশেষ পদ্ধতির সাহায্যে ঘুমিয়েছিল, যে কারণে তাদের শারীরিক এবং মানসিক বয়স একটুও বাড়েনি। তোমরা যারা ইতিমধ্যে সাইফাই ধরনের গল্পগুলো পড়েছো, তারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারবে। আর প্যান্ডোরা পৌঁছানোর পর তাদের জানিয়ে দেওয়া হয় এই গ্রহে বেঁচে থাকার জন্য সবাইকে সবসময় একটা অক্সিজেনের মাস্ক পরে থাকতে হবে। আর এই গ্রহে বিশাল বিশাল প্রাণী রয়েছে, তাদের থেকে বেঁচে থাকতে হবে। জ্যাক খেয়াল করে ওখানে বিশাল জায়গা জুড়ে মাটির তলা থেকে বড় বড় মেশিনের সাহায্যে আনঅবটেনিয়াম খোঁজার কাজ চলছে। আর এরপর তাদের পরিচয় করানো হয় কর্নেল মাইলস কোয়ারিচের সঙ্গে। কর্নেল ছিল প্যান্ডোরা গ্রহের সমস্ত সৈনিকদের লিডার। সে সবাইকে জানায় এই গ্রহটা আমাদের পৃথিবী থেকে অনেক আলাদা এবং খুবই ভয়ঙ্কর। এখানে বেঁচে থাকতে হলে সবাইকে সবসময় খুবই সাবধানে থাকতে হবে। তোমরা যদি দুর্বল হয়ে পড়ো, তাহলে এই গ্রহটা নিমিষের মধ্যেই তোমাদেরকে শেষ করে দেবে। পৃথিবীতে আমি বহু বছর ধরে যুদ্ধ করেছি, কিন্তু আমার গায়ে কখনো একটা আঁচড়ও লাগেনি। কিন্তু এখানে আসার প্রথম দিনেই আমি আহত হয়ে যাই। আর তোমরা সবাই যদি এখানে বেঁচে থাকতে চাও, তাহলে তোমাদের সবাইকে আমার আদেশ মেনে চলতে হবে। এরপর মিটিং শেষে জ্যাকের সাথে ডক্টর নর্ম নামের একজনের পরিচয় হয়। আর নর্ম একজন বিজ্ঞানী ছিল। আর ডক্টর নর্ম আর জ্যাকের ভাই এই অ্যাভাটার প্রজেক্টের জন্য একসঙ্গে ট্রেনিং করেছিল। এবার ওদের দুজনকে একটি ল্যাবে নিয়ে যাওয়া হয়। আর ওই ল্যাবের মধ্যে ওরা 10 ফুট লম্বা নীল রঙের মানুষের মতো একটা জীব দেখতে পায়।
আর তাদেরকে জানানো হয় যে প্যান্ডোরা গ্রহের মানুষদেরকে ঠিক এরকমই দেখতে হয়, আর ওদেরকে ন্যাভি বলা হয়। আর এখন ল্যাবের মধ্যে যে দুইটা জীব দেখা যাচ্ছে, ওদেরকে কৃত্রিমভাবে ল্যাবের মধ্যে মানুষ এবং নাভির ডিএনএ মিলিয়ে তৈরি করা হয়েছে। আর নাভির মতন দেখতে এই জীবগুলোকে বলা হয় অ্যাভাটার বা আফতার। আর এগুলোর মধ্যে নিজস্ব কোনো জীবন ছিল না। সহজভাবে বলতে গেলে এইগুলো কৃত্রিমভাবে তৈরি করা নাভিদের মতন দেখতে শরীর ছিল, যেগুলোকে মেশিনের সাহায্যে মানুষ নিয়ন্ত্রণ করত। আর এই অ্যাভাটারের শরীরটা সেই নিয়ন্ত্রণ করতে পারবে যার ডিএনএ থেকে এটাকে বানানো হয়েছে। সেই জন্য এখন টমের ডিএনএ দিয়ে তৈরি অ্যাভাটারকে শুধুমাত্র জ্যাক নিয়ন্ত্রণ করতে পারবে। আর সেজন্য টম মারা যাওয়ার পর এখন ওর জায়গায় জ্যাককে এই মিশনে নিয়ে আসা হয়। তো জ্যাক যখন এইগুলো দেখছিল, তখন সেখানে ল্যাবের লিডার ডক্টর গ্রেস অগাস্টিন আসে। আর ডক্টর গ্রেস এসে যখন দেখে জ্যাকের পা নেই, সে পঙ্গু, তখন সে প্রজেক্ট হেড পার্কার সেলফ্রিজের কাছে যায়। প্রজেক্ট হেড ছিল একজন বিজনেসম্যান, আর তিনিই মূলত এই গ্রহে আসার সকল খরচ বা এই প্রজেক্টের সকল খরচ বহন করছিলেন। ডক্টর গ্রেস যখন জ্যাকের কথা জিজ্ঞেস করে যে তাকে দিয়ে আমরা কি করতে পারবো, তখন প্রজেক্ট হেড পার্কার বলে সে খুবই স্মার্ট, আর আমি ওকে যে উদ্দেশ্যে এনেছি সে তা পূরণ করতে পারবে। আর তাকে তো প্যান্ডোরাতে প্যারালাইসিস পা নিয়ে যেতে হবে না, সেখানে ওর অ্যাভাটার শরীর যাবে। এটা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আর ওই বিজনেসম্যান এখানে আসার কারণ হিসেবে দেখায় সেই আনঅবটেনিয়াম ধাতু। এই ধাতুর প্রতি কেজির দাম $100 কোটি, মানে 10 গ্রামের দাম হচ্ছে $1 কোটি। আর এই গ্রহে যেই এলাকাতে সেই ধাতু বা পাথর রয়েছে, সেখানে অনেক নাভি বসবাস করে, মানে এই গ্রহের মানুষ বা এলিয়েন গুলো। তো তাদেরকে সেখান থেকে সরিয়ে এই ধাতু বা পাথর সংগ্রহ করে আমরা পৃথিবীতে নিয়ে যাব। আর এরপর আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হব। তো যাই হোক, এরপর ওদের সবাইকে ক্যাপসুলের মতো দেখতে একটা মেশিনের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়তে হয়, যেটার সাহায্যে ওরা সরাসরি নিজেদের আত্মার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে। আর আত্মার রূপ ধারণ করে ঘুমানোর পর ওখান থেকে আবার নিজের আসল শরীরে ফিরে আসতে পারবে। মানে সহজ ভাষায়, এই মেশিনে ঢুকে ঘুমালে এই আভাটার শরীরে জেগে উঠবে সে, আর অ্যাভাটার শরীরে ঘুমালে সে তার আসল শরীরে আবার ফিরে আসবে। আর যারা এই অ্যাভাটার শরীরটাকে নিয়ন্ত্রণ করত তাদেরকে বলা হয় অ্যাভাটার ড্রাইভার। আর এদের কাজ হলো অ্যাভাটারে প্রবেশ করে প্যান্ডোরার এলিয়েন অর্থাৎ নাভিদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ স্থাপন করা, আর ওদের সঙ্গে মেলামেশা করে ওদের ভাষা, রীতি রিওয়াজ সবকিছু ওদের কাছ থেকে শিখে নেওয়া। ডক্টর গ্রেস তো জ্যাকের উপর আগে থেকেই রেগেছিল, কারণ এই কাজের জন্য একজন সায়েন্টিস্ট দরকার ছিল, যেটা ছিল জ্যাকের ভাই টম। আর জ্যাক ছিল একজন সৈনিক। তো এইবার ওই ল্যাবের মধ্যে জ্যাকের সাথে পরিচয় হয় ল্যাবের মেইন লিডার বা সায়েন্টিস্ট ডক্টর গ্রেসের সাথে। আর এখন কোন রকম ট্রেনিং ছাড়া টমের কাজটা জ্যাককে দিয়ে করানো এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু আর কোনো উপায় না থাকায় ডক্টর গ্রেস বাধ্য হয়ে জ্যাককে টিমে নিয়ে নেয়। আর এরপর দেখা যায় মেশিনের সাহায্যে ডক্টর নর্ম এবং জ্যাকের ব্রেনকে ওদের অ্যাভাটার বডির সঙ্গে সংযুক্ত করা হয়। আর জ্ঞান ফেরার পর জ্যাক নিজেকে ওর অ্যাভাটার শরীরে দেখতে পায়। সে খেয়াল করে এই আফতার রূপ ধারণ করার পর আজ বহু বছর পর সে আবার নিজের পা ব্যবহার করতে পারছে। কিন্তু তার সমস্যাটা হচ্ছে তার বডিটা অনেক বড় হয়ে গিয়েছে এবং লেজ রয়েছে, তো তার প্রথম দিকে বডিটা কন্ট্রোল করতে একটু সমস্যা হয়। আর তার পা ঠিক হয়ে গিয়েছে দেখে সে নিজের খুশি আর ধরে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে ওই ল্যাব থেকে বাইরে বেরিয়ে আশেপাশের এরিয়ায় ছুটে বেড়াতে শুরু করে, আর সেখানকার প্রকৃতিকে খুব ভালোভাবে উপভোগ করতে থাকে। এর বেশ কিছুদিন ওই অ্যাভাটার শরীরে কাটানোর পরে জ্যাক আবার নিজের আসল চেহারায় ফিরে আসে, কিন্তু আফতার শরীরের ওই অনুভূতিটা তার খুবই ভালো লেগে যায়। যাই হোক, এরপর কর্নেল জ্যাককে ডেকে পাঠায়, আর তার অনেক প্রশংসা করে আর বলে যে তুমি পঙ্গু হয়েও তোমার অ্যাক্টিভিটিস অনেক ভালো, তুমি অনেক সামনে যেতে পারবে। আর তোমাকে আমি যে কারণে ডেকেছি সেটা হলো আমি চাই তুমি ডক্টর গ্রেসের টিমে থাকো, আর ওখানকার খুঁটিনাটি সমস্ত রিপোর্ট আমাকে জানাও। তুমি সেই অ্যাভাটার শরীরে ঢুকে জঙ্গলের মধ্যে থাকা ওই নাভিদের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করবে, আর তাদের সম্পর্কে আমায় সমস্ত রকম তথ্য জানাবে, যাতে ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে আমরা খুব সহজেই জিততে পারি। আর তুমি নাভিদের সাথে যতটা সময় কাটাবে তারা তোমাকে ততটাই বিশ্বাস করবে। আর তুমি তো জানোই আমরা কি চাই, তো তুমি তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেবে যাতে আমরা সেখান থেকে ওই পাথরগুলো সংগ্রহ করতে পারি। আমরা আসলে ওদেরকে আগেই মারতে চাই না,
তো তোমাকে ৩ মাসের মতো সময় দেওয়া হলো। এর মধ্যে তুমি যদি তাদের সাথে মিশে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরাতে পারো তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যদি ৩ মাসের মধ্যে না হয় তাহলে আমরা বাধ্য হয়ে তাদের উপর আক্রমণ করব। আর ওদের সবাইকে মেরে তারপর এই পাথরগুলো সংগ্রহ করব। আর হ্যাঁ, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে পৃথিবীতে ফেরার পর অপারেশনের সাহায্যে আমি তোমার পা ঠিক করিয়ে দেব। তো এই কারণে জ্যাক রাজি হয়ে যায়। আর এখানে দেখা যায় এই পুরো প্রজেক্টের মধ্যে ২টি দল তৈরি হয়ে গিয়েছে। প্রথমটা ছিল কর্নেল আর তার সেনাবাহিনী, যারা সবসময় চাইতো যুদ্ধ বাঁধিয়ে ওই নাবিকদেরকে মেরে ফেলতে। আর অন্যদিকে ছিল সায়েন্টিস্ট টিম, মানে ডক্টর গ্রেসের টিম, যারা সবসময় চাইতো ওই গ্রহের নাবিকদের সঙ্গে মানুষের সম্পর্ক খুবই ভালো করার। এর পরের দিন সকালে ডক্টর গ্রেস, ডক্টর নর্ম আর জ্যাক নিজেদের অ্যাভাটার শরীরে একটা হেলিকপ্টার নিয়ে জঙ্গলের মধ্যে যায়। তারা মূলত এখানকার পরিবেশটা দেখার জন্য বের হয়েছিল। তো সেখানকার প্রকৃতিটা দেখার মতো ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। তো ডক্টর গ্রেস একটা গাছের নমুনা পরীক্ষা করে দেখছিল, আর সেই সময় জ্যাক ওই জঙ্গলের পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিল। তখন হঠাৎ দেখা যায় সেখানে প্যান্ডোরার একটা বিশাল জানোয়ার আসে। তো জ্যাক তখন ভয় পেয়ে যায়, কিন্তু তখন ডক্টর গ্রেস বলে তুমি পেছনে দৌড় দিও না। দৌড় দিলে তখন সে তোমাকে আক্রমণ করবে, নয়তো কিছুই করবে না। ওটা মাংসাশী প্রাণী নয়, ও তোমার ক্ষতি করবে না। তখন ওই প্রাণীটা আরেকটা কোনো প্রাণী দেখে ভয় পায় আর সেখান থেকে পালিয়ে যায়। আর জ্যাক পিছন ফিরে দেখে তার পেছনে বড় আরেকটি ভয়ানক প্রাণী, যেটা পৃথিবীর জাগুয়ারের মতো কিছুটা। তখন জ্যাক ডক্টর গ্রেসকে জিজ্ঞেস করে এখন আমি কি করব, দৌড়াবো নাকি দাঁড়িয়ে থাকবো? তো ডক্টর গ্রেস বলে বাঁচতে চাইলে এইখান থেকে দৌড় দাও। তো তারপর জ্যাক ওই প্রাণীটির দৌড়ানি খেয়ে সবার থেকে আলাদা হয়ে যায়। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, আর এখন জ্যাকের পক্ষে নিজের ক্যাম্পে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন বাধ্য হয়ে পুরো রাতটা তাকে এই জঙ্গলের মধ্যে কাটাতে হবে। জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য ওখানকার জঙ্গলি জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সে একটি লাঠির সাহায্যে একটি সুচালো হাতিয়ার বানিয়ে নেয়। অন্যদিকে ডক্টর গ্রেসের টিম তাকে অনেক খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এক পর্যায়ে তারা ভেবে নেয় যে হয়তো জ্যাকের অ্যাভাটার বডি মারা গিয়েছে, তাই তারা ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জ্যাক জঙ্গলের মধ্যে রাত কাটানোর জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজছিল। তখন দেখা যায় দূর থেকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ওর উপরে নজর রাখছিল। আর এটা ছিল একটি মেয়ে অ্যাভাটার, কিন্তু এটি মানুষের তৈরি কোনো কৃত্রিম অ্যাভাটার ছিল না। এটি একটি আসল অ্যাভাটার, অর্থাৎ এখানকার নাভি ছিল এই গ্রহের মানুষ বা এলিয়েন আর কি, যার নাম নাটেরি। আর এটাই এই মুভির নায়িকা। আর সে ছিল পাশের গ্রামের সর্দারের মেয়ে, আর সে জ্যাককে মারার চেষ্টা করছিল। সে ওকে ফলো করছিল কারণ তার পরনে অন্যরকম কাপড় ছিল, অর্থাৎ সে বুঝতে পেরেছিল যে সে বহিরাগত। তো নাটেরি যখন জ্যাককে তীর মেরে মারতেই যাচ্ছিল তখন সে খেয়াল করে ওদের ওখানকার একটা পবিত্র গাছের বীজ হঠাৎ করে এসে ওর তীরের উপরে বসে পড়ে, যেটা জেলিফিশের মতো দেখতে। আর ওই গ্রামের মানুষটা মনে করে ওই গাছের বীজের মধ্যে ওদের পূর্বপুরুষের আত্মা রয়েছে। আর তারা বিশ্বাস করতো ওই আলোকিত জেলিফিশগুলো শুধু ভালো মানুষের শরীরেই বসে। আর এখন ওই আত্মাটা নাটেরির তীরের উপর এসে জ্যাককে মারতে বারণ করছিল। আর সেজন্য নাটেরি এখন জ্যাককে না মেরে ওর উপরে নজর রাখতে শুরু করে। এরপর দেখা যায় একটু রাত হওয়ার সাথে সাথে ওই জঙ্গলের বেশ কিছু জন্তু জানোয়ার জ্যাকের উপরে হামলা করতে শুরু করে, যেগুলোকে ওই গ্রহের শিয়াল কুকুরের মতো দেখাচ্ছিল। জ্যাক ওদের সঙ্গে লড়াই করে এবং ওগুলোকে ভয় দেখানোর জন্য আগুনও জ্বালায়, কিন্তু তবুও জ্যাক অতগুলো জন্তু জানোয়ারের সঙ্গে একা পেরে উঠছিল না। তখন ওখানে নাটেরি এসে জ্যাককে ওগুলোর থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু জ্যাককে বাঁচাতে গিয়ে নাটেরিকে একটি জন্তুকে মারতে হয়, যার ফলে নাটেরি কষ্ট পায় যে সে জ্যাককে বাঁচাতে গিয়ে একটি জন্তুকে মারলো। জ্যাক নাটেরিকে বলে আমি জানি তুমি হয়তো আমার কথা বুঝতে পারবে না, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। তখন নাটেরি বলে তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার জন্য এই নিরীহ পশু মারা গেল। এখন প্রশ্ন হলো নাটেরি মানুষের ভাষা কিভাবে জানলো? আসলে ডক্টর গ্রেস এই প্যান্ডোরার মানুষদের জন্য একটি স্কুল বানিয়েছিল, যেখান থেকে ওরা একে অপরের রীতি রেওয়াজ আর ভাষা সম্পর্কে জানতে পারত। আর নাটেরি ওখান থেকেই মানুষের ভাষা শিখেছিল। জ্যাক বলে জন্তুগুলো আমার উপরে আগে হামলা করেছিল, এখানে আমার তো কোনো দোষ নেই। তখন নাটেরি বলে তুমি একদমই বাচ্চার মতো। তখন জ্যাক বলে তাহলে তুমি আমাকে শেখাও কিভাবে কি করতে হয়। আমি তোমাদের শিকার করার পদ্ধতি, তোমাদের রীতি রেওয়াজ সম্পর্কে সবকিছু শিখতে চাই।
তুমি কি আমাকে এগুলো শেখাবে? প্রথমে নাটেরি ওর কথায় রাজি হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই পবিত্র গাছের বেশ কয়েকটা বীজ এসে জ্যাকের গায়ে বসতে শুরু করে, যেটা দেখে মনে হচ্ছিল ওই গাছের পবিত্র আত্মাগুলো হয়তো ওকে পছন্দ করেছে। মানে এই আলোকিত জেলিফিশগুলো শুধু ভালো হৃদয় যাদের তাদের শরীরেই বসে। আর এটা দেখার পর নাটেরি খুবই অবাক হয়ে যায় আর জ্যাককে নিজের সঙ্গে করে নিজের গ্রামে নিয়ে যায়। আর নাটেরি সে গ্রামের প্রধানের মেয়ে ছিল, সহজ ভাষায় বলা যায় প্রিন্সেস বা রাজকন্যা। তো গ্রামের সবাই তো তাকে প্রথমে পছন্দ করছিল না, আর সেই গ্রামের সব থেকে ভালো যোদ্ধা জ্যাককে মেরেই ফেলতে চাচ্ছিল, যার সাথে হয়তো নায়িকার ভবিষ্যতে বিয়ে হবে ঠিক হয়েছিল, যার নয় শুটে বা এরকমই কিছু একটা হবে। তো সে বলে ও এখানে হয়তো আমাদের মাঝে গোয়েন্দাগিরি করতে এসেছে বা মানুষদের দিক থেকে আসতে পারে। মানে ওর ড্রেস আপ তো অন্যরকম ছিল। তো তখন নাটেরি জ্যাককে বাঁচায়। তো এখানে আমরা বুঝতে পারি এই যোদ্ধা এখন থেকে জ্যাককে অপছন্দ করা শুরু করে দিয়েছে। এখানে উল্লেখ্য গ্রামের যে রানী ছিল মানে নাটেরির মা, সে আবার জ্ঞানী ছিলেন, মানে আধ্যাত্মিক ছিলেন। তিনি জ্যাককে পছন্দ করেন এবং বুঝতে পারেন যে তার হৃদয় ভালো। আর ওরা সবাই যখন জানতে পারে ওই পবিত্র আত্মাগুলো জ্যাককে পছন্দ করেছে, তখন ওরা ঠিক করে যে জ্যাককে ওদের সাথে ওদের গ্রামে থাকতে দেবে আর ওদের সমস্ত নিয়মকানুন, শিকারের পদ্ধতি সবকিছুই শেখাবে। আর জ্যাককে এসব কিছু শেখানোর দায়িত্ব নাটেরিকে দেওয়া হয়। তো অনেক রাত হয়ে যাওয়ায় নাটেরি তাকে ঘুমানোর জন্য জায়গা দেয়, যেটা একটি গাছের মধ্যে ছিল। জ্যাক খেয়াল করে ওই গ্রামটার চারিদিকে অনেক বড় বড় বিশাল আকৃতির গাছ রয়েছে, আর ওই গ্রামের সমস্ত সদস্যরা এই গাছগুলোকেই নিজেদের ঘর হিসেবে ব্যবহার করত। তো এরপর জ্যাক সেখানেই ঘুমিয়ে পড়ে, আর সে ঘুমিয়ে পড়লে আমরা দেখি সে মানুষের শরীরে আবার ফিরে এসেছে। আর জ্যাক সবাইকে বলে আমি ওদের বিশ্বাস অর্জন করার প্রথম ধাপ পার করেছি। আর জ্যাকের কাছ থেকে ওই পুরো ঘটনা জানার পর ডক্টর গ্রেস এটা মানতেই পারছিল না যে ওই গ্রামের লোকজন ওকে নিজেদের সঙ্গে থাকতে দিয়েছে। এইবার জ্যাক এই পুরো ঘটনাটা কর্নেলকে জানায়, আর জ্যাক জানতে পারে ওই নাভিগুলো যে গাছের উপরে থাকতো ওই গাছের মাটির নিচে অনেক অনেক পরিমাণে আনঅবটেনিয়াম রয়েছে। তো কর্নেল ওকে বলে আমি চাই তুমি ওই গ্রামের সবার ভরসা যেত, যাতে সময় আসলে আমরা যখন ওই গ্রামের নিচ থেকে আনঅবটেনিয়াম বের করতে যাব তখন তুমি ওই সমস্ত গ্রামবাসীদেরকে ওখান থেকে সরিয়ে দেবে। আমি চাই তখন যেন সবকিছু একদম শান্তিপূর্ণভাবে হয়। ওদেরকে মারতে আমার একদমই ভালো লাগবে না। এখানে জ্যাক আর কর্নেল যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন এই পুরো ঘটনাটা ডক্টর গ্রেস জানতে পারে, কিন্তু গ্রেস চাইছিল না জ্যাক এই ঘটনাগুলো কর্নেলকে জানাক। সেজন্য সে ডক্টর নর্ম আর জ্যাককে নিয়ে ওই ক্যাম্পের বাইরে একটি পাহাড়ের উপরে অন্য একটি জায়গায় থাকার জন্য চলে যায়। আর এই নতুন জায়গাটা খুবই ছোট ছিল, এখানে বেশি সুযোগ সুবিধা ছিল না, শুধু বেশ কয়েকটা মেশিন রাখা ছিল যেগুলোর সাহায্যে ওরা নিজেদের অ্যাভাটার শরীরে যাওয়া আসা করত। আর এরপর থেকে জ্যাক নাটেরির কাছ থেকে ওদের সম্পর্কে সবকিছু জানতে আর শিখতে শুরু করে। জ্যাক আস্তে আস্তে ওদের ভাষায় কথা বলা, ওদের শিকার করা, ওদের ঘোড়া চালানো আর ওদের গ্রামের সমস্ত নিয়মকানুন সবকিছু বেশ ভালোভাবেই জানতে শুরু করে। আর ওখান থেকে জ্যাক জানতে পারে এই গ্রামের সবাই মনে করে যে ওদের মধ্যে যে শক্তি রয়েছে তার সবটাই প্রকৃতির কাছ থেকে ধার নেওয়া, আর এই সব কিছুই একদিন আবার প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে। আসলে তারা মনে করে এখানে প্রকৃতির একজন দেবী রয়েছে যার নাম ইভা, আর ইনি হলেন এই সমস্ত শক্তির আসল উৎস। এরপর একদিন নাটেরি জ্যাককে একটা জায়গায় নিয়ে যায় আর বড় একটি পাখি দেখিয়ে জানায় ওটার নাম ইকরান। এটাকে তুমি উড়ন্ত ঘোড়া বলতে পারো। আর এখানে উল্লেখ্য এখানে ঘোড়া বা যে কোনো প্রাণীকে নিজের পোষ বা কন্ট্রোলে নিতে হলে সেই প্রাণীর একটি পোর্ট রয়েছে, সেই পোর্টের মধ্যে মানে তোমার পোর্ট সেই প্রাণীর পোর্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে, আর তখন সে সারা জীবনের জন্য তোমার পোষা প্রাণী হয়ে যাবে, কাউকেই পিঠে তুলবে না শুধুমাত্র তোমাকে ছাড়া। আর যখন তুমি সেই পোর্ট অ্যাডজাস্ট করে তার পিঠে উঠবে তখন সে তোমার মন পড়তে পারবে এবং তোমার মনের মতো করে উড়তে পারবে। কিন্তু ওই উড়ন্ত প্রাণীটির কাছে গিয়ে তোমার পোর্ট ওর পোর্টে মেলানো খুবই কঠিন একটি ব্যাপার। আর এখানে বেশিরভাগ নাভি আহত হয় বা মারা যায়। আর এই গ্রামের একজন আসল শিকারী হতে গেলে সবাইকে নিজের জন্য একটি করে ইকরান পছন্দ করতে হবে, আর একটা ইকরান নিজের সারা জীবনে শুধুমাত্র একজনকেই মালিক হিসেবে বেছে নেয়। আর এইভাবে অনেকদিন একসাথে কাটানোর পর ওরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন পর সেই সময়টা চলে আসে যখন জ্যাককে নিজের জন্য একটি ইকরান বেছে নিতে হবে। আর এই কাজের জন্য ওদের সবাইকে একটা উঁচু পাহাড়ের উপরে যেতে হয়, কারণ সমস্ত ইকরান ওখানেই থাকতো।
এবার ওখান থেকে জ্যাক ওই প্রাণী আনতে যায়, আর ওই প্রাণী জ্যাকের উপর আক্রমণ করে। কিন্তু জ্যাক কৌশলে তার পোর্টের সাথে ওই প্রাণীর পোর্ট লাগিয়ে দেয়, যার ফলে ওই প্রাণীটি জ্যাকের অনুগত হয়ে যায়। আর তারপর ওটাকে নিয়ে জ্যাক প্রথমবারের জন্য আকাশে উড়ে যায়। এই অনুভূতিটা ওর খুবই ভালো লাগে। আর আস্তে আস্তে ও নিজের মানব জীবনটাকে ভুলে গিয়ে এই জীবনটাকে উপভোগ করতে শুরু করে। আর প্রত্যেকদিন নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত অভিজ্ঞতাগুলোকে জ্যাক রাতের বেলা একটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখতো। এবার একদিন আকাশে ওড়ার সময় একটা বিশাল বড় ইকরান জ্যাক আর নাটেরের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ওরা দুজন কোনো রকমে ওর হাত থেকে বেঁচে যায়। আর এরপর নাটেরই জানায় বড় ইকরানটার নাম হলো তুরুক, আর এটাই হলো আকাশে উড়তে থাকা সবচেয়ে বড় জীব। আর কোনো তুরুক যদি কাউকে নিজের মালিক হিসেবে পছন্দ করে নেয় তাহলে তাকে বলা হয় তুরুক মাকতু। আর আজ অবধি পুরো ইতিহাসে শুধুমাত্র 5 জন নাবি তুরুক মাকতু হতে পেরেছিল। আর যে এই তুরুক মাকতু হতে পারে তাকে পুরো নাবি জাতির তরফ থেকে অনেক সম্মান জানানো হয়। আর এইদিকে আস্তে আস্তে জ্যাকের এই গ্রামে 3 মাস থাকা হয়ে যায়। আর এখন সে নিজের মানব জীবনটাকে একরকম ভাবে ভুলে গিয়েছিল। এবার বেশ কয়েকদিন পর কর্নেল তার সঙ্গে দেখা করে, আর তাকে জানায় যে এখন সময় চলে এসেছে, আর তোমাকে যেভাবেই হোক ওই গ্রামবাসীদেরকে ওখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে, কারণ এবার আমরা ওই গাছের তলা থেকে আনঅবটেনিয়াম বের করব। জ্যাক বলে আর কয়েকদিন পর ওই গ্রামে একটি অনুষ্ঠান হবে, আর ওই অনুষ্ঠানে আমাকে পুরোপুরিভাবে ওদের গ্রামের সদস্য হিসেবে বেছে নেওয়া হবে। আর তারপর থেকে ওরা সবাই আমাকে বিশ্বাস করতে শুরু করবে, আর তখনই আমি ওদের সবাইকে ওখান থেকে সরে যেতে বলবো। এরপর দেখা যায় কয়েকদিন পর ওই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, আর ওখানে সমস্ত গ্রামবাসীরা জ্যাককে নিজেদের দলের সদস্য হিসেবে বেছে নিয়েছে। আর যেহেতু নাটেরি আর জ্যাক নিজেদেরকে খুবই পছন্দ করত, সেজন্য অনুষ্ঠানের পর নাটেরি জ্যাককে একটি পবিত্র গাছের কাছে নিয়ে যায়, যেটাকে আমরা দেখি খুবই আলোকিত। নাটেরি বলে এই গাছের কাছে তুমি তোমার মনের ইচ্ছা জানাতে পারো, মানে এই গাছটা তাদের মন্দির বা মসজিদের মতো উপাসনার জায়গা। এখানে কিছু চাইলে প্রকৃতির দেবী এভা শুনতে পায়। নাটেরি জ্যাককে বলে তুমি এখন আমাদের একজন, তুমি চাইলে আমাদের গ্রামের কাউকে পছন্দ করে বিয়েও করতে পারো। আর জ্যাক তখন বলে আমার তো তোমাকেই ভালো লাগে। আর নাটেরি তখন একটা হাসি দেয়। আর ওই রাতটা ওরা দুজন নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে কাটায়, একে অপরকে কিস করে আর গৃহযুদ্ধও করে। গৃহযুদ্ধ শেষে তারা সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে ঘুম ভাঙতেই তারা দেখতে পায় কর্নেল নিজের সমস্ত সেনাবাহিনী আর বড় বড় বুলডোজার নিয়ে ওদের গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে। আর যাওয়ার পথে রাস্তায় ওরা সমস্ত গাছপালা ভাঙতে ভাঙতে এগিয়ে যাচ্ছিল। আর এটা দেখার পর জ্যাক ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, ক্যামেরার সামনে গিয়ে কথা বলে আটকানোর চেষ্টা করে, এমনকি এক পর্যায়ে ওদের গাড়ির উপরে উঠে সমস্ত ক্যামেরাগুলোকে ভেঙে দেয়, যার ফলে কর্নেল আর আরডি এর বিজনেসম্যান অনেক রেগে যায়। আর তারা রিসার্চ করে জানতে পারে যে এই নাভি ক্যামেরাগুলো ভেঙেছে সে সাধারণ নাভি ছিল না, এটা মূলত জ্যাক ছিল। আর এইদিকে নিজের চোখের সামনে নিজেদের গ্রামটাকে এইভাবে নষ্ট হতে দেখার পর নাটেরির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এরপর দেখা যায় ওদের সমস্ত গ্রামবাসীরা মানুষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাদের জ্যাক বাধা দিতে থাকে। সে বলে তোমরা মানুষদের সাথে পারবে না, তাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে, নিমিষেই তোমাদেরকে মেরে ফেলবে। আর তখন আমরা দেখি নাভির যে বড় যোদ্ধাটা রয়েছে সে জ্যাককে সন্দেহ করে আর বলে মানুষদের সাথে তোমার অবশ্যই কানেকশন আছে, কারণ তুমি তাদের সাথে কথা বলছিলে। আর জ্যাককে মারতে থাকে, কিন্তু নাটোরি তখন এসে জ্যাককে বাঁচায়। অন্যদিকে ক্যামেরা ভাঙার ভিডিও দেখে কর্নেল সঙ্গে সঙ্গে জ্যাকের কাছে এসে ওর মেশিনটা বন্ধ করে দেয়, যেটার সাহায্যে জ্যাক নিজের অ্যাভাটার শরীরের সঙ্গে যুক্ত ছিল। কর্নেল বলতে থাকে শালা তোকে আমি পাঠিয়েছি আমাদের উপকারের জন্য, উল্টো তুই আমাদেরই ক্ষতি করছিস। এরপর ডক্টর গ্রেস, ডক্টর নর্ম আর জ্যাককে ওদের মেইন ক্যাম্পে নিয়ে আসা হয়। ওখানে যাওয়ার পর ডক্টর গ্রেস সবাইকে জানায় ওই গাছগুলো নাবিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ওই গাছগুলো একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত, আর ওদের মধ্যে নাভি ইতিহাসের সমস্ত তথ্য রয়েছে। এক কথায় বলতে গেলে ওই গাছগুলো ওদের কাছে কম্পিউটারের হার্ড ডিস্ক বা মেমোরির মতো কাজ করে, যেখান থেকে ওরা সমস্ত রকমের তথ্য জোগাড় করতে পারে। কিন্তু এখন এই কথাগুলো কেউই বিশ্বাস করতে চাইছিল না। এবার কিছুক্ষণ পর ওরা জানতে পারে কর্নেল ওই গ্রামের সেই বড় গাছটাকে ভাঙতে চলেছে, যেটা ওদের সমস্ত গ্রামবাসীরা থাকতো। তখন জ্যাক ওদেরকে বলে তোমরা প্লিজ কাউকে মেরো না, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি গ্রামের সবাইকে বুঝিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে যাব।
এরপর দেখা যায় জ্যাক আর গ্রেস আবার নিজেদের অ্যাভাটার শরীরে যায়, আর সেখানে গিয়ে জ্যাক এ টু জেড সকল সত্য কথা বলে দেয় আর তাদের সমস্ত কিছু বুঝিয়ে বলে, যেমন মানুষ এখানে কেন এসেছে, তাকে অ্যাভাটার বানিয়ে কেন এখানে পাঠানো হয়েছে, মানে তাকে এখানে পাঠানো হয়েছে তাদের সাথে মিশে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ওখানে জ্যাকের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর নাটেরি খুবই কষ্ট পায়। তখন আমরা দেখি নাটেরি কান্না করতে শুরু করে, চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তুমি আমার সাথে নাটক করেছো। নাটারি আরো বলে, তুমি তাহলে আগে থেকেই সবকিছু জানতে যে আমাদের গ্রামে হামলা হতে চলেছে। জ্যাক বলে, হ্যাঁ, একটা সময় আমি ওদের দলে ছিলাম, কিন্তু আমি এখন পুরোপুরি বদলে গেছি। এখন আমি তোমাদের এই গ্রামটাকেই ভালোবাসি। কিন্তু এখন জ্যাককে কেউ আর ভরসা করে না। ওই গ্রামের সবাই জ্যাক আর ডক্টর গ্রেসের হাত পা বেঁধে মানুষের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। তারা দুজন সবাইকে ওখান থেকে বারবার পালিয়ে যেতে বলছিল, কিন্তু ওরা সবাই নিজেদের ঘর বাঁচানোর জন্য লড়াই করতে এগিয়ে যায়। এবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় কর্নেল নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে বড় বড় হেলিকপ্টার সহ ওখানে পৌঁছে যায়। আর ওদের বন্দি অবস্থায় দেখে বুঝে যায় যে গ্রামবাসী সরে যেতে রাজি হয়নি, তাই কর্নেল তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। কর্নেল বড় বড় মিসাইল মারতে থাকে। বিপরীতে সমস্ত গ্রামবাসীরা ওদের উপরে তীর ধনুকের সাহায্যে হামলা করতে শুরু করে, কিন্তু এসবে মানুষদের কোনো ক্ষতিই হয় না। কর্নেল বড় বড় বিস্ফোরণের মাধ্যমে পুরো গ্রামটা একদম পুড়িয়ে ফেলে, আর নাভিরা কান্না করতে করতে দৌড়াতে থাকে। সেখানে থাকা বহু নাভি মারা যায়। আর তখন নাভিদের যে রানী ছিল সে জ্যাকের কাছে আসে, আর জ্যাকের বাঁধন খুলে দিয়ে বলে, তুমি আমাদের সবাইকে বাঁচাও, আমি তোমাকে ভরসা করছি। কিন্তু তখনই দেখা যায় বড় যে গাছটা ছিল কর্নেল সেটাকেও পুরোপুরি ধ্বংস করে ফেলে। কিছুক্ষণ আগে অব্দিও যেটা এই সমস্ত গ্রামবাসীদের থাকার জায়গা ছিল, এটা দেখে তো সবাই কান্নায় ভেঙে পড়ে। আর এরই মধ্যে নাভিদের যে সর্দার বা রাজা ছিল নাটেরির বাবা, তিনিও মারা যান। আর এইসবের পর জ্যাক আর ডক্টর গ্রেসকে অ্যাভাটার শরীর থেকে ফিরিয়ে এনে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়। আর অপরদিকে তাদের অ্যাভাটার শরীর বন্ধ হয়ে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ডক্টর গ্রেসের টিমের বেশ কয়েকজন সদস্য ওদেরকে এই জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তাদের মধ্যে একজন মেয়ে পাইলটও ছিল। তো তারা একটি হেলিকপ্টার চুরি করে সেখান থেকে পালাতে থাকলে কর্নেল তাদের দেখে ফেলে আর তাদের উপর গুলি করতে শুরু করে, যার মধ্যে থেকে একটি গুলি ডক্টর গ্রেসের গায়ে এসে লাগে। আর সেজন্য অল্প কিছুক্ষণের মধ্যে ডক্টর গ্রেস ওখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার তারা হেলিকপ্টারের সাহায্যে একটি মেশিনের চেম্বার তুলে গভীর জঙ্গলের মধ্যে একটি জায়গায় লুকিয়ে পড়ে, যার ফলে কর্নেল ওদেরকে আর খুঁজে পায় না। আর ওখান থেকেই ওই মেশিনের সাহায্যে জ্যাক আবার নিজের অ্যাভাটার শরীরে ফিরে যায়। কিন্তু জ্যাক এখন চাইলেও ওই গ্রামে আর ফিরে যেতে পারবে না, কারণ সে ওই গ্রামের সবার বিশ্বাস ভেঙে ফেলেছিল। তাই তাদের সামনে যেতে হলে তাকে আবার বিশ্বাস অর্জন করার মতো কাজ করতে হবে। আর তাই সে ওই গ্রামের লোকের বিশ্বাস জেতার জন্য আকাশের সব থেকে বড় পাখি সেই তুরুকের খোঁজে বেরিয়ে পড়ে। আর আকাশের মধ্যে তুরুক ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী। আর এই জন্য আকাশে ওড়ার সময় সে কখনোই উপরের দিকে তাকাতো না, কারণ তুরুক পাখি জানতো সে সব থেকে শক্তিশালী, তাই তাকে আক্রমণ করার মতো কোনো প্রাণী নেই। তো তাই তার উপরে নজর রাখার কোনো প্রশ্নই ওঠে না। আর সেই সুযোগে জ্যাক ওপর থেকে তুরুকের গায়ের উপরে লাফ মেরে ওকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে গ্রামবাসীরা আরেকটি উপাসনালয় বা আলোকিত গাছের কাছে আশ্রয় নেয়। সবাই খুব দুঃখী ছিল, আর সবাই বলা বলি করছিল যে জ্যাক আর কখনোই ফিরে আসবে না, আর তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। কিন্তু তখনই জ্যাক তুরুক মাকতুর পিঠে করে সমস্ত গ্রামবাসীদের সামনে চলে আসে। আর সেখানে জ্যাকের সাথে ওই তুরুক পাখিকে দেখার পর সমস্ত গ্রামবাসীরা খুবই অবাক হয়ে যায়। আর এখন সবাই আবার জ্যাককে সম্মান করতে শুরু করে, কারণ তুরুক মাকতু হওয়া তো সহজ কথা নয়। আজ পর্যন্ত তাদের শুধুমাত্র 5 জন ব্যক্তি তুরুক মাকতু হতে পেরেছিল। জ্যাক তাদেরকে বলে, আমরা ওদের সঙ্গে লড়াই করব আর ওদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেব। ওরা এতটাই নিষ্ঠুর যে ওরা নিজেদের প্রকৃতিকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে, কিন্তু এখানে আমরা ওদেরকে সেই একই কাজ করতে দেব না। তোমরা সবাই আশেপাশের সমস্ত গ্রামের নাভিদের এখানে ডেকে পাঠাও, বলো তুরুক মাকতু ডেকেছে, আমরা সবাই মিলে একসাথে ওদের সঙ্গে লড়াই করব। আর ওখানে জ্যাকের এই কথাগুলো শোনার পর সবাই আবার লড়াই করার সাহস ফিরে পায়। আর এখানে উল্লেখ্য জ্যাক সাথে করে মৃতপ্রায় ডক্টর গ্রেসকে সেখানে নিয়ে আসে।
আর জ্যাক গিয়ে রানীর কাছে বলে, আমার এই বন্ধুকে কি কোনোভাবে বাঁচানো যাবে? তখন রানী বলে, তোমার বন্ধুকে তাহলে প্রকৃতির দেবী মা এভার সামন দিয়ে আসতে হবে। তখন আমরা দেখি ডক্টর গ্রেসের অ্যাভাটার বডি আর মানুষ বডি একসঙ্গে করা হয়। আর এরপর রানী বলে, যেই বডির শুদ্ধতা বেশি সেই বডি জীবিত হবে। আর তখন আমরা দেখি ডক্টর গ্রেস বলে, আমি মনে হয় পারলাম না ফিরতে, আমার শক্তি আর অবশিষ্ট নেই। আর নাভিরা সত্যি কথা বলছে, আমি প্রকৃতি দেবীকে দেখতে পাচ্ছি, মা এভা সত্যিই রয়েছে, আমি দেবীর কাছে চলে যাচ্ছি। এটা বলতে বলতে গ্রেস মারা যায়, সে আর অ্যাভাটার বডিতে জীবিত হয় না। তো এরপর আমরা দেখি জ্যাক কর্নেলের বিরুদ্ধে পৃথিবীর মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর সবাই তার সমর্থন করে। এমনকি যে নাভিটি জ্যাককে পছন্দ করতো না, বড় যোদ্ধা যে ছিল সেও জ্যাককে পছন্দ করে। কিছুক্ষণ পর সমস্ত নাভি তাদের দেবী এভার উপাসনা শুরু করে আর ওনার কাছে যুদ্ধের জন্য সাহায্য চায়। আর অন্যদিকে দেখা যায় কর্নেল তার সমস্ত সেনাবাহিনী আর আধুনিক শক্তিশালী হাতিয়ারের সাহায্যে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। মানে মানুষদের কাছে ছিল হাইটেক অস্ত্র, আর অ্যাভাটারদের কাছে ছিল শুধুমাত্র তীর ধনুক। তবুও জ্যাক শুধুমাত্র একটি কথাই মাথায় রাখে, নাভিরা এই গ্রহ সম্পর্কে মানুষদের চাইতে অনেক বেশি জানে। আর তাছাড়া জ্যাক শপথ নিয়েছে সে মানুষদের থেকে এই প্যান্ডোরাকে, এই প্রকৃতিকে আর নাভিদেরকে বাঁচানোর জন্য লড়াই করবে। এরপর জ্যাক একা সেই পবিত্র গাছের কাছে যায়, দেবী এভার কাছে যায় আর বলে, আমাদের মানুষরা এই প্রকৃতিকে ধ্বংস করতে আসছে, আপনার প্রকৃতিকে ধ্বংস করতে আসছে, আপনি আমাদেরকে সাহায্য করুন। এদিকে কর্নেল তার সৈন্য নিয়ে আক্রমণ করতে চলে আসে, আর এদিকে জ্যাককে সাহায্য করার জন্য আশেপাশের সমস্ত গ্রামবাসীরা এখানে চলে এসেছিল। তারপর কর্নেল আক্রমণ শুরু করে। প্রথমে তারা পবিত্র ফুল গাছের দিকে আসছিল, কিন্তু জ্যাক প্ল্যান মাফিক সেনা সাজিয়ে রেখেছে। যেমন ওই মানুষের বিমানগুলো যখন আসবে তার উপরে তাদের যে উড়ন্ত প্রাণীর টিম রয়েছে, মানে ওদের বিমান বাহিনী হিসেবে সেট করে রেখেছে। তো এরপর নাভিরা উড়ন্ত প্রাণী দিয়ে প্রথমে মানুষের বিমানগুলোতে আক্রমণ করে, আর নিচ থেকেও নিচের আর্মিদের আক্রমণ করে। কিন্তু মানুষদের কাছে ছিল অনেক ভারী অস্ত্র, আর তাই তারা তাদের সাথে পেরে উঠছিল না। তারপর আমরা দেখি আর্মিগুলো নাটেরির উপর আক্রমণ করে তার যে উড়ন্ত প্রাণীটি ছিল সেটাকে মেরে ফেলে, আর নাটেরি নিচে পড়ে যায়। আর তাকে যখন মারতে যাবে তখন আমরা দেখি ওই আর্মিদের উপর বা কর্নেলের উপর জ্যাকের যে একটা মানুষ পাইলট বান্ধবী ছিল সে আক্রমণ করে। কিন্তু সেই মেয়ে পাইলটের স্পেসশিপটাও ধ্বংসপ্রাপ্ত হয় এবং নিচে পড়ে যেতে থাকে। আর অন্যদিকে নাভির সকল বাহিনী আর্মিদের ভারী অস্ত্রের সামনে দাঁড়াতেই পারে না, এবং খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়। এমনকি সেই নাভি যোদ্ধাটাও আর্মিদের হাতে মারা পড়ে। তো সবকিছু মিলিয়ে তারা যখন প্রায় হেরেই যাচ্ছিল এবং মানুষরা যখন ফাইনালি সেই বিশাল গাছটার উপর একটা বোম ফেলে একটা বিস্ফোরণ করতেই যাবে, তখনই আমরা দেখি ওই গ্রহের যে প্রাণীগুলো রয়েছে, ওই জঙ্গলের সমস্ত জীবজন্তু আর পশু পাখি তারা আক্রমণ শুরু করে দিয়েছে। মানে প্রাণীরা মানুষ আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এর মানে হলো জ্যাক যে এভা দেবীর কাছে সাহায্যের প্রার্থনা করেছিল, তখন এভা দেবী তার প্রার্থনা শুনে নিয়েছে, আর সেজন্য ওদেরকে সাহায্য করার জন্য এই জঙ্গলের সমস্ত পশু পাখিদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। আর তখন পরিস্থিতি ঘুরে যেতে থাকে। আর এরপর নায়িকার সামনে সেই প্রাণীটা চলে আসে, যেই প্রাণীটা সিনেমার শুরুতে নায়কের সামনে পড়েছিল আর জ্যাককে মারতে চেয়েছিল। কিন্তু সেই প্রাণীটা এসে নায়িকাকে মারে না, উল্টো সে নায়িকাকে সাহায্য করার জন্য এসেছে। অন্যদিকে জ্যাক গিয়ে তাদের মেইন বিমানটা যেটা রয়েছে, মানে যেটাতে কর্নেল রয়েছে, যেটা থেকে বোম ফেলা হবে, সেখানে গিয়ে সে উল্টো ওই বিমানের ইঞ্জিনে ছোট বোম ফেলে বিমানটা ধ্বংস করে দেয়। আর বিমানটা যখন বিস্ফোরণ হয়ে নিচে পড়তে থাকে তখন আমরা দেখি কর্নেল একটি রোবোটিক বডিতে ঢুকে মাটিতে চলে আসে। আর মাটিতে আসার পর সে জ্যাকের স্লিপিং চেম্বারটা দেখতে পায়, মানে যেখানে জ্যাকের মানুষ শরীরটা রয়েছে। আর জ্যাকের অ্যাভাটার বডি নেতৃত্ব দিচ্ছে পুরো লড়াইয়ে। তো কর্নেল ভাবে সে জ্যাকের মানুষ বডিটা ধ্বংস করে ফেলবে, কিন্তু তখনই সেখানে নাটেরই সেই ভয়ঙ্কর প্রাণীটি নিয়ে কর্নেলের উপর আক্রমণ করে। কিন্তু কর্নেলের সাথে সেই প্রাণীটি পেরে ওঠে না, আর নাটেরিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তো এরপর আবার সে যখন জ্যাকের মানুষ বডি ধ্বংস করতে যাবে তখন জ্যাক এসে আবার বাধা দেয়, কিন্তু জ্যাকও পেরে ওঠে না।
আর কর্নেল যখন জ্যাককে ফাইনালি মেরেই ফেলতে যাবে তখন নাটেরই একটা তীর মেরে কর্নেলের জয় বাংলা করে দেয়, কিন্তু কর্নেল ততক্ষণে জ্যাককে ভালোই জখম করে দিয়েছিল। আর জ্যাকের যে মানুষ বডিটা রয়েছে সেখানেও এর প্রভাব পড়ে, আর সে স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানকার চেম্বারের গ্লাস ভেঙে পড়ায় সেখানে কোনো অক্সিজেন ছিল না, আর এই কারণে সে মারা পড়তে থাকে। কিন্তু নাটেরি এই পুরো বিষয়টা জানতো, তো সে তাড়াতাড়ি করে জ্যাকের মানুষ বডির কাছে যায় আর তাকে অক্সিজেনের মাস্ক লাগিয়ে দেয়। তো জ্যাক অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু জ্যাকের শরীর মারাত্মকভাবে খারাপ হয়ে গিয়েছিল। এটা হয়তো ওভার প্রেসারের কারণে হতে পারে। আর অন্যদিকে যুদ্ধের শেষ অবধি মানবজাতিকে হার মানতে হয়, আর জ্যাকের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় দেবী এভার কাছে জ্যাকের দুই বডি একসাথে করা হয়। আর এইবার প্যান্ডোরা গ্রহের মহান দেবী এভার সাহায্যে জ্যাককে তার মানব শরীর থেকে পুরোপুরিভাবে ওর অ্যাভাটার শরীরে নিয়ে আসা হয়, অর্থাৎ তার মানব শরীরের আর কোনো প্রয়োজন নেই, সে পুরোপুরি নাভি শরীরে চলে এসেছে। আর এরপর সমস্ত মানুষকে প্যান্ডোরা থেকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, আর শুধুমাত্র অল্প কয়েকজন মানুষ যাদের মন ভালো তাদেরকে ওখানে থাকার সুযোগ দেওয়া হয়। আর এখানেই এই সুন্দর সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এর আরো পরবর্তী মুভির পার্ট রয়েছে, আর আরো নতুন পার্ট আসতে চলেছে। পরবর্তী মুভি পার্টগুলো দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দাও। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি, তোমার একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।